নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। আজকে একদম পণ করে নিয়েছি আমি সবজির ঝুড়ি একেবারে পুরোপুরি ভর্তি করে নেব বিভিন্ন রং বেরঙের সবজি দিয়ে। সকালবেলা হরেকৃষ্ণ দাদাকে দেখতে পাইনি, বা আমি পাইনি আর কি, তখন এদিক ওদিক করছিলাম। আর ভদ্রলোক তো কলিং বেল বাজান, নিচেতে আমাদের খুব একটা হাঁক দেন না, সেই জন্য উত্তম ভরসা, উত্তম হাঁক দেয়, উত্তমকে ডেকে নিলাম এবং প্রচুর পরিমাণে সবজি আজকে কিনে ফেললাম। আমাদের বাড়িতে এই ঘুগনিটা, প্রোটিন ঘুগনি যেটা নাম দিয়েছি আমি, খুব ফেমাস হয়ে গেছে। এখন প্রায় প্রত্যেক দিনই এটা ডিমান্ড থাকছে। এখন মুড়ি দিয়ে খাওয়া বলুন, এটা কালকে বানানো হয়েছিল, মুড়ি দিয়ে খাওয়া বলুন, তারপরে যা হোক রুটি দিয়ে, এসবতে এটা খুব এখন চাহিদা হচ্ছে। তো মানে আজকে এটা শেষ হয়ে যাবে, একটু আগে আমার শ্বশুরমশাই খেলেন, আলপনা দিয়ে নিয়ে গেল, এটা একটু বাদেই শেষ হয়ে যাবে। আমাকে আবার আজকে এটা ভেজাতে হবে এবং কালকে আবার এটা বানাতে হবে। আমি খুব খুশি, খুব। আর এটা খাবো হচ্ছে একটা ওয়েট লস রুটি দিয়ে, যেটাতে বাইন্ডিংয়ের জন্য দিয়েছি এই সবগুলো। অনেকে বলছিলেন না এই সবগুলো দিয়ে কীভাবে হয়, আরে আমিও প্রথমে শুনিনি কোনো দিন যে এই সবগুলো দিয়ে এরকমভাবে হয়, কিন্তু এখন জানতে পারছি হয়। ঠিক আছে, জানার শেষ নেই। তো এটা হচ্ছে বাঁধাকপি সেদ্ধ, তার সাথে দিয়েছি হচ্ছে ছানা। তারপরে এটার মধ্যে এই যে ছানাটা এখনও দলা হয়ে রয়েছে, তার মধ্যে ওই আর কি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু গোটা জিরে দিয়ে তারপর এই সবগুলো দিয়েছি। একটু বেসন দিলে হতো, কিন্তু আজকে আর বেসন দিচ্ছি না, কারণ এই বাঁধাকপি খানা অনেকটাই রয়েছে, এতটা খাওয়া মুশকিল সেই জন্য। তবে এটা কিন্তু আপনার ওই রুটির মতো ওই বেলনি চাকতিতে বেলা যায় না, এটা রান্না করার একটা বিশেষ পদ্ধতি আছে, সেটা দেখাচ্ছি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। ওই সবগুলো ভেবে আমাদের যেটা ওই ব্যাপার হচ্ছিল, প্রথম দিন আমারও ছিল সত্যি কথা, কিন্তু সেটা কিন্তু এখন আর নেই। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটাকে ভাজা হবে। আগে এটাকে ভালো করে মাখিয়ে নিই। প্রথমে আমি এই যে দেখুন, এই যে একটুখানি বাটার নিচ্ছি, এটা ছোট চামচের হাফ চামচে আমি তাওয়াটাকে একটু গরম করে নিয়েছি। এটা ঘি দিয়ে করলেও হয়, ইনফ্যাক্ট ঘি দিয়েই ভালো হয়, কিন্তু বাটার দিয়ে আজকের দিনটা আমি করতে চাইছি। এতদিন আমি ঘি দিয়ে করেছি, একটু গরম করে নেওয়ার কারণ, নাহলে বাটারটা ঠিকঠাক মেল্ট হবে না। তো এইটুকুই আমি গোটা তাওয়াতে ছড়িয়ে দিচ্ছি। বাটারটা সুন্দরভাবে ছড়িয়ে গেল সব জায়গাতে। এটা বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে, আমি এখানে যেরকম করে গোল গোল করে সাইড করে দেবে, এমনিভাবে দিয়ে দেবো। এটার জায়গাটা অনেকটা বড় তো, যার ফলেতে 3-4টা দিব্য হয়ে যাবে, একবারেতেই হয়ে যাবে। এরকমটা হয়ে গেল। এরপর তলাটা জ্বালিয়ে দেবো, দিয়ে জাস্ট একটু কমিয়ে দেবো। কিছুক্ষণ পরে এটার ওপরে ওপরে অল্প 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 করে বাটার দিয়ে দেবো। একটু 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 করে আমি বাটার দিয়ে দিয়েছি। ফ্লিপ করার জন্য তাড়াহুড়ো করা যাবে না, এটা হতে একটু সময় লাগবে। একদিকে মোটামুটি মিনিট 7 মতো রাখতে হবে, 7 থেকে 10, এবং সেটা অবশ্যই ঝিমে আছে থাকুক, এটা এটার মতো হবে। তারপর যখন ফ্লিপ করে দেওয়া হবে তখন অতক্ষণ লাগবে না, তখন ওই 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। একটা পিঠ হয়ে গেছে। এই বেসন দিলে এই ওঠানোটা একটু ইজি হয়। হ্যাঁ, হয়ে গেছে। এরপরে এটাকে একটু ফ্লিপ করে দেখা যেতে পারে, হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। এরপরে এটা তুলে নিই। তবে এরপর কিন্তু এই তাওয়ার মধ্যে আমার আরেকটু কাজ আছে। ব্রেকফাস্টটা হচ্ছে দিনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা মিল। এই সময়টা রাজার মতো খাওয়াই উচিত, সেই জন্য আমি নিজের জন্য এটা করছি। নিজের জন্য এগুলো করতে ভালো লাগে না বন্ধু, শুরুতে আমারও মনে হতো দূর বাবা, এত কিছু নিজের জন্য পোষায় না। পরে ভেবে দেখলাম নিজের জন্য যদি এখন হাত পা সচল আছে, এখনো যদি না করি না, তারপর লোকের দায় পড়েনি, যখন অসুস্থ হয়ে পড়বো দিনের পর দিন আমার পাশে এসে বসে থাকবে। নিজেরটা নিজেকেই ভাবতে হবে, কি আমার কথা ভাবলো না ভাবলো অত অভিমান মান এসব না করে। একটা ডিমই নিয়েছি, কোনো দিন 2টো ডিমও নিই, কিন্তু আজকে একটা ডিমই নেবো। যেদিনকে আমার ওই ঘুগনি থাকে না সেদিন আমি 2টো ডিম করি, কিন্তু আজকে যেহেতু সেটা রয়েছে সেটা আমি একটা ডিমেই হবে। আলাদা করে আর কোনো বাটা দিলাম না, কারণ এর মধ্যে যেটুকু আছে তাতেই হয়ে যাবে। মাঝখানে আমার একবার জন্ডিস হয়েছিল, সে তখন টুকু ছোট, তখন আমার খাবারের মধ্যে তেল একদমই ছিল না, এবং তাতেই আমার মানে একটু বয়েল খেয়ে খেয়ে আমার এত ফাস্ট ওয়েট লস হয়েছিল। এই যে ব্যাস, নিজেকে না ভালোবাসলে পৃথিবীর দায় করেনি। আর যে মানুষ নিজেকে ভালোবাসে না, তাকে পৃথিবীও ভালোবাসে। নিজেকে ভালোবাসতেও শিখতে হয়েছে, এটাও এমনি এমনি আসেনি।
তো যাই হোক, এটা হচ্ছে আমার রানীর মতো ব্রেকফাস্টের থালি। আজ বৃহস্পতিবার, ঘরের সমস্ত বিছানার চাদর বদলাইবার দিন। হয়ে গেছে, হয়ে গেছে। ওই ঘরটা এখনো চলছে, সব হয়ে গেছে। ওই ঘরটিতে শেষ মুহূর্তের কাজ চলেছে, হয়ে গেছে। এগুলো সব নিচের, আর 21 মিনিট কাঁচা বাকি আছে। 52 মিনিট কাঁচার কথা এখানে, 52 মিনিটের মধ্যে এখন 21 মিনিট অবশিষ্ট। আমার শ্বশুরমশাই বাইরে গিয়েছিলেন, এই যে তাকে গাড়ি পৌঁছে দিয়ে গেল, তিনি এখন চলে এলেন। আমার শ্বশুরমশাই এক বন্ধুর বাড়িতে, বন্ধু ডেকে পাঠান, গাড়ি পাঠিয়ে দেন, আমার শ্বশুরমশাই গিয়ে গল্প টল্প করে আবার চলে আসেন, গাড়ি পৌঁছে দিয়ে যায়। এআই সব মাথায় ইয়ে পড়েছে। ঐশ্বর্য রায়ের আবার যমজ বাচ্চা হয়েছে, সেটা এআই দিয়ে দেখিয়ে অমিতাভ বচ্চন জয়া ভাদুরী নাচতে নাচতে যাচ্ছে পুজো দিতে, ওগুলো সব এআই। এসব আমি কি করে বুঝবো? হঠাৎ আমি দেখছি না না, ওগুলো সব এআই। না, আসল ব্যাপার জয়ার তো ঐশ্বর্যের উপর খুব রাগ ছিল। হ্যাঁ, তা যেই বংশধর এসে গেছে তখন ওদের মানে আনন্দ দেখে কে, তাতে মানে এ এ যাচ্ছে কনগ্রাচুলেট করতে। বুঝলাম বুঝলাম, ওগুলো সব এআই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাহলে ও বুড়ির যমজ বাচ্চা হবে কি করে, সেইটাই আমি একটা চিন্তা করি। আমার এক সাবস্ক্রাইবার বোন লেকটাউনে থাকে এখানে, তিনি আমার কাছে টিউবার চাইছেন। সে আজ কতদিন হলো, আমার টিউবারগুলো বোধহয় মরেই গেল, জামারগুলো এখনও প্রতিস্থাপন করা হয়নি। তবে আজকে মোটামুটি 3টে সে চেয়েছে, তাকে 3টে, তার জন্য 2টো, একটা দেবো ইয়েলো পিওনি, একটা দেবো রেড ফিলিপ, আর একটা দেবো আমেরিকা মিলিয়া। তা আজকে আমি আমারগুলো একটু বসিয়ে দিতে এলাম। মাটি রেডি হয়ে গেছে। এমন ঘ্যান ঘ্যানে মাথার যন্ত্রণা ছিল কালকে যে কিছুই করতে ভালো লাগছিল না। তারপরে আবার ব্র্যান্ডের একটা শ্যুট ছিল, সেটা হলো। সব কিছু মিলিয়ে মিশিয়ে কালকে আর হলো না। তা আজকে ভাবছি যেটা করে নিই। হ্যালো, আলপনা দিয়ে পায়ে ব্যথা, তাই জন্য আর ভারী কাজ। আর এই মকটা 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 মকটা, এই যে এখানে 4টে টবে 3টে ফ্লেভারে 3টে পদ্ম লাগানো হলো। আজান হচ্ছে এখন। না, 4টে হয়েছে, 3টে জাত। 2টোতে লাগানো হয়েছে ইয়েলো পিওনি, একটাতে আমেরিকা মিলিয়া, এটাতে আমেরিকা মিলিয়া, এটাতে ইয়েলো পিওনি, মাঝখানেরটাতে হচ্ছে রেড ফিলিপ, আর ওটাতে আবার ইয়েলো পিওনি। আশা করছি এবারে দুর্দান্ত ফুল হবে, বুঝলে। এবার পায়রার আনাগোনা শুরু হয়েছে, এবারে বন্ধ করে দাও অর্পণা দি। ও বাবা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি পড়ে যাচ্ছিলাম পা জড়িয়ে। বঙ্কুদাকে খবর দিতে হবে, জলের যা স্পিড, তাতে করে পদ্ম গাছ হবে না। আর এখানে আরও কয়েকটা লাগাবো, স্পেস আছে। আপাতত আজকে 4টে হলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার একেবারে বারান্দার অবস্থা ধুয়ে দিলাম একটু আগে পর্যন্ত, একটু আগে আর কি, পর্যন্ত নয়, তবে শুকিয়ে গেছে, খুব তাড়াতাড়ি নয়। যে সন্ধেবাতি ওই প্রদীপ নিবেও গেছে আর কি, সন্ধেবাতি দেওয়াও কমপ্লিট। আর কালকে আমি সত্যি সত্যি ফোনটাকে রেখে দিয়ে এদিক ওদিক করাতে আমার অনেক ভালো ঘুম হয়েছে, তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আজকে কিন্তু কোনো রকম মাথা ব্যথার সমস্যা নেই, যেটা আমার অনুমান হচ্ছিল যে ঘুমটা মাঝখানে ছেঁড়া ছেঁড়া হয়ে যাচ্ছে, শুতে শুতেই যদি 12টা বেজে যায়, তারপরে এপাশ ওপাশ করতে করতে আমার শাওয়ার শোয়ার সাথে সাথে ঘুম আসে না। অনেকেই আছে যে কোনো অবস্থায় যেমন তেমনভাবে ঘুমিয়ে পড়তে পারে, আমার সে সমস্যাটা আছে যে আমি পারি না সেটা। তো যার ফলে আমার ঘুম আসতে দেরি হয়, এমনি আমার বিছানাতেও ঘুম আসতে দেরি হয়। তারপরে আবার সেই ভোরবেলায় ওঠা, তখন এই কাঁচা ঘুমটা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হতো, যার ফলে প্রচণ্ড মাথার যন্ত্রণা করতো। সকালবেলা উঠেছে কিন্তু একদম ফ্রেশ হয়ে, কোনো রকম প্রবলেম হয়নি। তার মানে সত্যি আমি যেটা ভেবেছিলাম, স্ক্রিন টাইম কমাতে হবে এবং তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, তাহলে খুব ভালো যাবে দিনটা। আর আজকে সকালবেলা আমি যেরকমভাবে শুরু করেছিলাম ব্লগ, আমার জন্য মনে হচ্ছিলো যে আমি আজকে বিকেলের মধ্যেই 15-16 মিনিটে কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবো, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, ঠিক আছে, সন্ধ্যেই লেগে গেল। আমার হাঁটতে যাওয়ার একটু ইচ্ছা ছিল, কিন্তু বেরোবো না, আমি ট্রেডমিলেতেই হাঁটবো, কারণ বাইরে বেরোলেই খরচা হয়ে যায়। আর আমি ভেবেছিলাম যে আমার ডায়েটিশিয়ান আমাকে বলছে, দিদি একটু চেষ্টা করো না একটু মাশরুম খাওয়ার। তা মাশরুমটা বিরান মার্কেটে সেদিন দেখেছিলাম, খুব ভালো বিক্রি হচ্ছিলো। একবার ভাবছিলাম টুকটুক করে হাঁটতে হাঁটতে 1 পা 2 পা করতে করতে মার্কেটে চলে যাই। তারপর বললাম যে শুধু মার্কেটে গিয়ে মাশরুম কিনে নিয়ে চলে আসবো, তা তো হবে না, ডাইনে বায়ে কত কিছু প্রলোভন, হয়তো বা একটু বেশি খরচা হয়ে গেল। তো যেন থাক, আজকের দিনটা ওই সকালবেলা সবজি কিনেছি ওই অবধিই থাকুক, তার বেশি আর খরচাপাতি করবো না, আমি যাবো। আর এমনিতে যা সবজি কিনেছি আজকে, বাবা এত এত, মানে বিরাট বড় একটা বাজারে ব্যাগ ঠাসা। তা থাক, অনেক সবজি আছে, আর একদিন বরং একটুখানি গিয়ে মাশরুম টাশরুম কিনে আনবো।
এখন সময়টা রাতের দিকে খানিকটা গড়াচ্ছে। আমি সারাদিনে আজকে কালো কফি খাইনি বা লাল কফি, এখন একটুখানি নিয়ে বসলাম। আলপনা দিয়ে আমার শ্বশুরমশাইকে খাইয়ে দাইয়ে এখন বেরিয়ে যাচ্ছে, নিচে বুম্বা দাদা গেছে তালাটাকে বন্ধ করে দেবে সেই জন্য। তো এই সময়টায় সামনেটা দেখতে ভালোই লাগছে, এখন সুন্দর করে গাঁদাগুলো ফুটছে। তো তো যাই হোক, তারপর দেখলাম যে আলপনা দি ঠক করে খুলে বেরোলো। মানুষটাকে পেছনে দেখতে দেখতে ভাবছি যে গতিটা স্লথ হয়ে গেছে, চেহারাটা বদলে গেছে আলপনাদির। মানুষটার বয়স হচ্ছে আস্তে আস্তে, সবারই, আমাদেরও একটু 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 করে বয়স হচ্ছে, আলপনাদিরও তাই। কিরকম যেন একটা লাগে জানেন তো বন্ধুরা, এক একটা মানুষ এক একটা উপন্যাস, তাদের জীবন। মানে যদি আপনারা কেউ যারা আমার ব্লগ দেখছেন, কেউ যদি লেখক বা কোনো স্ক্রিপ্ট রাইটার হয়ে থাকেন, অনায়াসে বলছি বন্ধুরা, আলপনাদির জীবনটা এমন রোমাঞ্চকর একটা জীবন, যেটা নিয়ে কিন্তু অনায়াসে গল্প তৈরি করা যায়, সিনেমা তৈরি করা যায়। যাতে ভয় আছে, নাটকীয়তা আছে, দুঃখ আছে, আনন্দ আছে, সব কিছু আছে। সত্যি সত্যি আলপনাদি যে কি অসামান্য একজন মানুষ, সেটা মাঝে মাঝে আমার মনে হয়। ঘটনাগুলো যদি বলতে যাই তাহলে বরং বলেই ফেলি চট করে। অনেকেই আছেন আমার মুখে এই ধরনের ঘটনা শুনতে ভালোই বাসেন। আজকে বরং খুব আপাত সাধারণ অথচ অসাধারণ একজন মানুষের গল্প বলি আপনাদের। আলপনাদিরা ওপার বাংলার ফরিদপুরের খুব সম্পন্ন গৃহস্থ চাষি পরিবারের মানুষ। কাউকে স্কুলে যেতে দেবে না, বিশেষ করে মেয়েদের। যদি মেয়েরা দেখতো যে স্কুলে যাচ্ছে, তা আলপনাদির বাবা বলে দিতেন যে খাওয়া বন্ধ। তারপরে আপনাদের দিদির বিয়ে হয়, পেটে বাচ্চা নিয়ে জামাইবাবু মারা যায়। শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়নি, তবে অত্যন্ত অপমানিত হয়ে সে বাপের বাড়িতে আবার ফেরত আসে। বাচ্চাটি হয়, দিদি বুঝতে পারে যে বিয়ের পর মেয়েদের বাপের বাড়িতে ফেরত এলে কী হতে পারে। তখনও অন্যান্য ভাইদের বিয়ে হয়নি, কিন্তু ভাইদের বিয়ে হলে কী হতে পারে সে সম্ভাবনাটা বুঝে গিয়েছিল। তাই জন্য সে মেয়েকে একেবারেই দুধের শিশুকে কাঁখে নিয়ে, সে তখন বহুদিন আগের ঘটনা, এটা মানে বহু যুগ আগের ঘটনা, তখন সে চলে আসে একটি দলের সঙ্গে ভারতে। এসে এখানে সে কাজ করে খাবে। তা এদিকে বাচ্চাটাকে নিয়ে চলে এলো দিদি। বাচ্চাটার কী হবে না হবে এইসবগুলো ভেবেই চিনতে দিদির কী হবে, আলপনাদি দিন রাত এক করে চিন্তা ভাবনা কান্না কাটি করতে করতে পরের টিমের সাথে আর কোনো কিছু না চিন্তা ভাবনা করে আলপনাদিও এখানে চলে আসে। সে যখন দু বোনে একসাথে থাকতে শুরু করে এবং তখন আলপনাদির উঠতি বয়স, আলপনাদির দিদি বুঝতে পারে যে আলপনাদিকে এখানে রাখা যাবে না, এবং এসেছিল হাতে অত্যন্ত যৎসামান্য টাকা নিয়ে। মায়ের তো সেরকম ক্ষমতা ছিল না, কিন্তু মা চেষ্টা করেছিলেন মেয়েদের খোঁজ নেওয়ার, কিন্তু বাবা তথা ভাইদের কোনো আগ্রহ ছিল না যে বোনগুলো কোথায় গেল, বেঁচে আছে না মরে গেছে, সেভাবে সব বিশেষ খোঁজ খবর নেওয়ার। বরং বলা যায় গেছে গেছে আপদ গেছে, এই টাইপের একটা অ্যাটিটিউড। শুরু হয় ওদের লড়াই, ঠিকই কাজ করা, এবারই ও বাড়ি সে বাড়ি। আর যাই হোক, ভাতের অভাব ছিল না, কিন্তু এখানে এসে ওরা খিদের জ্বালাটা বুঝতে পারে। ইতিমধ্যে আলপনাদির বয়সটা অল্প, তাকে বাড়িতে রাখাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল, জন্য আলপনাদি বাঁধা বাড়িতে থাকতে শুরু করে। কিছু বাড়িতে ভালোবাসা পেয়েছে, কিছু বাড়িতে অসহনীয় কষ্ট পেয়েছে। তাদের মধ্যে একটা ছোট্ট, যেরকম যে শীতকালে শতরঞ্চি পেতে মাটিতে শুতে হবে, আর তখনকার এখনকার মতো ঠান্ডা না, তখন দারুণ ঠান্ডা পড়তো। গায়ে কোনো ঢাকা নেই, একটা পাতলা কাঁথা দেবে না তারা, মানে কাজের লোক তো নয়, কুকুর ছাগল আর কি। তো তারপর নিজের বেতন দিয়ে কোনো রকম একটা কম্বল কিনে শীত কাটানো, এইরকম একটা অবস্থা, অকথ্য অত্যাচার, সামান্য খাওয়া, এই সবগুলো হতে হতে শেষ পর্যন্ত ওরা বোধহয় সিদ্ধান্ত নেয় যে না, যাই হোক না কেন ওরা এবার একসাথেই থাকবে এবং বাড়িতে থেকেই কাজ করবে। তখন আলপনাদির দিদি আলপনাদির বিয়ের চেষ্টা করে, কিন্তু কর্পদক্ষ শূন্য অবস্থায় কোনো বাড়িতে একটা জায়গায় সম্বন্ধ মোটামুটি ফাইনাল হয়েও গিয়েছিল, কিন্তু তাদের পাওনাগণ্ডায় কিছু সমস্যা হয়েছিল। আলপনাদির খুব পছন্দ হয়েছিল ছেলেটিকে, কিন্তু পাওনাগণ্ডার ক্ষেত্রে বোধহয় দিদি কর্পদক্ষ শূন্য, বা তাদের যা মানে আত্মীয় স্বজনের বিশেষ কোনো সাপোর্ট ছিল না। ভারতবর্ষে ওদের অন্য আত্মীয় স্বজনেরা নেই তা না, কিন্তু সেই সময় সবাই হাত তুলে দিয়েছিল যে না, আমরা কিছু করতে পারবো না, অথচ তারাও কিন্তু খুব সম্পন্ন মানুষ, একটা মেয়ের বিয়ে উতরে দেওয়ার মতো ক্ষমতা তাদের ছিল, কিন্তু তারা করবে না। তখন তো ফোনের জমানাও ছিল না যে আলপনাদি বা দিদি ওই বাংলাদেশে বলবে যে মেয়েটার বিয়ে দেবো, কিছু একটা দাওটাও। ও দিদি চেষ্টা করেছিল, কিন্তু যাই হোক তারপর হয়নি। আলপনাদি ডিসাইড করে তারপর যে আমি আর বিয়ে করবো না। সারাটা জীবন এত মানে একটা জীবন পর্যন্ত এত অবহেলা, এত হেলাচেদ্দা পেয়েছে, শেষ পর্যন্ত আলপনাদি তড়ি এসে ফেরে আমাদের বাড়িতে। এই যে জুন মাস এলে একদম ছাড়া হয়ে যাবে 20 বছর বাঁধা থাকার আমাদের বাড়িতে। তারও আগের 8 বছর আমাদের বাড়িতে ঠিকে কাজ করতো, ঠিকে করে আরও এবারই কাজ করতো। কিন্তু আমার শাশুড়ি মা আলপনাদিকে চিরকালই অসম্ভব ভালোবেসেছেন, মন থেকে ভালোবেসেছেন। মানুষ অনেক কিছুই না বুঝতে পারে বন্ধুরা, কিন্তু মানুষ না অবহেলাটাও যেমন বোঝে, ভালোবাসাটা আরও বেশি করে বোঝে। ওদের জীবনটা না মরুভূমি ছিল ভালোবাসার দিক থেকে।
এবং সেই জায়গাতে আমার শাশুড়ি মা মরুদ্যান ছিলেন, খুব মায়াবী ছিলেন আমার শাশুড়ি মা, খুব ভালোবাসতে পারতেন, আষ্টপৃষ্টে ভালোবাসতে পারতেন, সে ক্ষমতাটা ওনার ছিল। তা আলপনাদি তারপর এই বাড়িতে বাধা পড়ে যায়। আলপনাদিকে আমার বিয়ে যখন ঠিক হয় তখন আমার শাশুড়ি মা বলেন যে তোকে এই বাড়িতে আসতে হবে, তোকে বাঁধা কাজ করতে হবে, বৌদি আসছে, দাদার বিয়ে ঠিক হয়েছে। তো তারপর যাই হোক সে এই বাড়িতে বাঁধা পড়ে। আমি বিয়ের পরেও কিন্তু দেখেছি আমার শাশুড়ি মাও কিন্তু চেয়েছিলেন বিয়ে দিতে, কিন্তু ততদিনে আলপনাদির মন উঠে গেছে বিয়ে থেকে। কিন্তু একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ সুস্থ সবল নারী শরীর, মাতৃত্বের ইচ্ছাও ছিল, সুপ্ত হলেও সেটা ছিল, বিউটিকে দিয়ে কিছুটা পূরণ হয়েছে, বাকি অনেকটাই বাকি ছিল, সেটুকু পুরোটাই পূরণ করে হচ্ছে আমার মেয়ে। আমার মেয়েকে সে খাওয়ানো, ঘুম পাড়ানো, বেড়াতে নিয়ে যাওয়া, চান করানো, হাগু করানো, হিসু করানো সবই করতো। যখন আমি যদি কখনো কিছুতে মানে ইয়ে ছিলেন, মেয়ের আমার সাথে ছিলেন, প্লাস আমি ছিলাম, কিন্তু আলপনাদিকে যদি বলতাম কখনো যে আমি বাইরে গেছি বা কিছু একটা, যে ওর খাওয়ার সময়, আলপনাদির কোনো প্রবলেম হতো না, আলপনাদি খুব স্বাভাবিকভাবে সেটা করে দিত। একটা সময় এরকম দাঁড়ালো যে নিচের কাজ তো আলপনাদি করছেই, সাথে সাথে টুকুরের কাজও করছে। তো শেষ পর্যন্ত এইভাবেই আলপনাদির আমাদের বাড়িতে টিকে যাওয়া। এক তো ভালোবাসা, আমার শাশুড়ি মার আকুণ্ঠ ভালোবাসা, আর 2 নম্বর কথা টুকুর, প্লাস আমাদের সবার মিলেমিশে শেষ পর্যন্ত একটা মানুষ থেকে গেলেন আমাদের বাড়িতে এতগুলো বছর। সেই সময় আলপনাদির সাথে আমার শ্বশুরমশাই অনেক সময় খারাপ ব্যবহার করতেন, কিন্তু এখনও শ্বশুরমশাই আলপনাদি ছাড়া আর তিনি কিছুই বোঝেন না। এটাতে আলপনাদিরও জিত বলতে পারি। আমার মনে আছে শাশুড়িমা যখন চলে যান, তাকে যখন তার দেহটা যখন আমরা নিয়ে আসি বাড়িতে, তখন আকাশ বিদীর্ণ আর্তনাদ, সব থেকে বেশি আর্তনাদ যা শোনা যাচ্ছিল সেটা আলপনাদি। তো এক একটা মানুষ না বন্ধু, এক একটা উপন্যাস, এক একটা মানুষের জীবন নিয়ে বই লেখা যায়, সিনেমা করা যায়, শুধু ভালো যে লিখতে পারে তার হাতে পড়ার অপেক্ষা। সেই দেখতে দেখতে আমার মেয়ে এখন উচ্চ মাধ্যমিক দিতে শুরু, মানে প্রায় সময় চলেই এলো। দেখুন কীভাবে দিন চলে যায়। এখনও আলপনাদি আমাদের বাড়িতেই আছে, বাড়ির একজন হয়েই আছে। সমস্ত গুটিয়ে ফেলেছি এবং এই যে আবার ঘুগনির জন্য যাবতীয় যা যা ভিজানো সেটা ভিজিয়ে দিয়েছি। আজকে ওটা একেবারেই নিঃশেষ হয়ে গেল। তো যাই হোক, এখন শুধু অ্যাকোয়াগার্ডটা চলছে। তবে সেই গল্পের মানে আলপনাদির ঘটনার উপসংহার করতে, প্লাস আমার ব্লগটাও এন্ড করতে এলাম। উপসংহারে এটাই বলতে পারি যে আমার দিদিমা একটা কথা বলতেন, যারা ভালো মানুষ তাদের গোবিন্দ দেখে, আলপনাদিরও তাই। এই যে বিউটির জন্য এত লড়াই, তো বাচ্চাটাকে ঠিকঠাকভাবে মানুষ করা, তার জন্যই তো ওদের 2 বোনের এত লড়াই। মেয়েটা খুব সুন্দরভাবে বড় হয়েছে, খুব সুন্দর বড় হয়েছে, ভালো চাকরি করছে, খুব মা মাসির জন্য নিবেদিত প্রাণ, খুব ভালো বিয়ে হয়েছে। এখনও তার বিয়ের পরেও দায়িত্বে কোনো রকম চ্যুতি নেই, এবং এখন খুব ভালো আছে ওরা। নিজেদের একটা জায়গায়, এই সহায় সম্বলহীন 2টো মেয়ে মিলে এক কাঠা একটা জায়গা কিনেছিল, সেখানে লক্ষ্মী জায়গা, মানুষের সৎভাবে থেকে 2তলা একটা বাড়ি করেছে, সবই হয়েছে। মানুষের সাথে থাকে ভগবান, যদি তাকে ঠিকঠাক ধরে রাখা যায় এবং সৎ পথে থাকা যায়। তো কালকে যাই হোক আমার জীবনের 8ম একাদশী, কালকে সেই জন্য আমি খুব এক্সাইটেড। এবং আপাতত আজকের দিনের জন্য বরং এন্ড করবো ব্লগটাকে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ